আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রিপলি প্রাইভেট হোম নতুন ব্যাচ। তো আমরা প্রথমে দেখব কি কি সিলেবাস আমরা এই কোর্সের মধ্যে কি কি সিলেবাস পড়ব। সিলেবাসটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো ডিপার্টমেন্ট সিলেবাসের মধ্যে যা যা পড়ব, ইলেকট্রিক্যাল পার্ট থেকে প্রথমে আমরা দেখব। ইলেকট্রিক্যাল পার্ট থেকে আমরা পড়ব ইলেকট্রিক্যাল পার্ট থেকে ডিসি সার্কিট দেখব প্রথমে। ডিসি সার্কিটের সিরিজ প্যারালাল প্রথমে পড়ব, তারপর সুপারপজিশন থিওরিয়াম পড়ব, থেভেনিন থিওরিয়াম পড়ব, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম পড়ব, নর্টন থিওরিয়াম পড়ব, নোডাল অ্যানালাইসিস পড়ব, মেশ অর লুপ অ্যানালাইসিস পড়ব, সোর্স ট্রান্সফরমেশন পড়ব, তারপর ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলা করব। তারপর ইংলিশ রাইটারের কিছু বই আছে, ওইগুলা দিয়ে দিছি রেফারেন্স। তারপর এসি সার্কিট দেখার চেষ্টা করি। এসি সার্কিটের মধ্যে আমরা যা যা পড়বো, এসি ফান্ডামেন্টাল পড়বো, আরএলসি সিরিজ প্যারালাল সার্কিট পড়বো, পলিফেজ পড়বো, ওয়াট মিটার পড়বো, পাওয়ার ফ্যাক্টর কারেকশন পড়বো। ঠিক আছে। তারপর ডিসি মেশিন থেকে যা পড়বো, জেনারেটর পড়ব, আরেকটা কি মোটর পড়ব। এসি মেশিন থেকে যা যা পড়ব, ট্রান্সফরমার পড়ব, তারপর ইন্ডাকশন মোটর পড়ব, সিনক্রোনাস জেনারেটর ওর অল্টারনেটর পড়ব, সিনক্রোনাস মোটর পড়ব। তারপর পাওয়ার সিস্টেম থেকে যা যা পড়ব, পাওয়ার সিস্টেম সেক পড়ব, ইনসুলেটর পড়ব, পার ইউনিট পড়ব, সিমেট্রিক্যাল ফল্ট পড়ব, আনসিমেট্রিক্যাল ফল্ট পড়ব। তারপর প্রোটেকশন রিলে আর পিএসএম পড়ব, সার্কিট ব্রেকার পড়ব, ভ্যাকুয়াম লোড অন পাওয়ার স্টেশন পড়ব, আন্ডারগ্রাউন্ড কেবল পড়ব, ইলেকট্রিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন পড়ব, পারফরম্যান্স অফ ট্রান্সমিশন লাইন পড়ব। তারপর ইলেকট্রনিক্স পার্ট থেকে এখন দেখব কি কি পড়ব আমরা। ইলেকট্রনিক্স পার্ট থেকে আমরা যা যা পড়ব, প্রথমে ডায়োড দেখব। ডায়োডের মধ্যে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড পড়ব, ক্লিপিং পড়ব, ক্লাম্পিং পড়ব, রেকটিফায়ার পড়ব, জিনার ডায়োড পড়ব। তারপর বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর থেকে আমরা দেখব কি কি পড়ব। পি চ্যানেল বিজেটি পড়ব, এন চ্যানেল পড়ব, তারপর মসফেট পড়ব, মসফেটের জেফেট পড়ব, পি চ্যানেল পড়ব, এন চ্যানেল পড়ব। ঠিক আছে। তারপর ওপেম অপারেশনাল এমপ্লিফায়ার এর ছোটো ছোটো অনেকগুলো পার্ট আছে, সবগুলোই পড়ার চেষ্টা করব। ইনভার্টিং, নন ইনভার্টিং, ভোল্টেজ ফলোয়ার, কম্পারেটর, সামিং, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, এটা হচ্ছে। তারপর কমিউনিকেশন পার্ট দেখি। কমিউনিকেশন পার্টের মধ্যে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, পালস মডুলেশন, ডেল্টা মডুলেশন, সিগন্যাল টু নয়েজ রেশিও, পালস কোড মডুলেশন, অপটিক্যাল ফাইবার পড়ব। তারপর ভেরি ইম্পর্টেন্ট ব্লক ডায়াগ্রাম কিন্তু পড়তেই হবে, সব মোটামুটি অনেক পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট ব্লক ডায়াগ্রাম। তো ডিজিটাল ইলেকট্রনিক্স থেকেও আমরা কিছু টপিকস পড়ব। ডিজিটাল ইলেকট্রনিক্স থেকেও নাম্বারিং সিস্টেম পড়ব, তারপর লজিক গেট পড়ব। মোটামুটি সবই আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, আমি এ পর্যায়ে আমার একটু পরিচয় দেওয়া নেই। ঠিক আছে। আমি হচ্ছে এমডি শামীম। তো পড়াশোনা হচ্ছে যে এমআইতে পড়তেছি, যে কোর্সটা আইবি চালায় ওইটা। সাথে স্টুডেন্ট পড়াই, মানে যারা জব প্লাস ডুয়েট অ্যাডমিশনের
ডুয়েট অ্যাডমিশনের। হ্যাঁ, তারপর আমিও জবের যে পরীক্ষাগুলো আছে ওইগুলাই পরীক্ষা দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার পরিচয় ছোট করে। আচ্ছা, এখানে অনেকে আছেন আপনারা ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হন নাই। যারা ভর্তি হয়েছেন তো হয়েছেনই, যারা হন নাই তারা 2টা ক্লাস দেখবেন। যদি মনে হয় আপনি ভর্তি হবেন তাহলে ভর্তি হইতে পারেন। তো আমাদের যে ভর্তি লিঙ্ক আছে, ভর্তি ফর্মের লিঙ্ক, ওইটা আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। তারপরেও যদি কারো সমস্যা হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমার নাম্বারটা দিয়ে দিতেছে 01715790740। ঠিক আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন যদি ভর্তিতে কোনো প্রবলেম হয়। ওই লিঙ্কে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তাহলে আমরা মূলত পড়াশোনা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা যা পড়ব প্রথমে আমরা আমাদের এই কোর্সটা কিন্তু 0 to অ্যাডভান্স লেভেলের। 0 to অ্যাডভান্স 0 to অ্যাডভান্স লেভেল আমরা পড়াশোনা করব। তো আমি ধরে নিব যে আপনারা কোনো কিছুই পারেন না। ঠিক আছে, তো 0 to অ্যাডভান্স। ঠিক আছে, তো কোনো কিছুই পারেন না, আশা করি আমাদের কোর্স শেষে সবই পারবেন। ঠিক আছে, তো আমাদের কোর্সের বৈশিষ্ট্যগুলা একটু বলে দিই। তুই বলি জব প্রিপারেশন কোর্স লাইভ অর রেকর্ড ক্লাস, তাহলে আপনার লাইভ ক্লাস থাকবে প্লাস রেকর্ড থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে। লাইভ ক্লাস থাকবে প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে। তো 0 to অ্যাডভান্স লেভেল পাঠদান ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট স্টুডেন্টদের রিটেন এবং এমসিকিউ পরীক্ষা প্রস্তুতি হয়ে যাবে একসাথে বেসিক সহকারে। আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আপনি চাইলে পরবর্তীতে দেখতে পারবেন। রেফারেন্স গাইড বই হচ্ছে রেজোনান্স আর ট্রিপল অ্যানালাইসিস, আর ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আমরা সলভ করব রোনি পারভেজ, টেসলা, ইংলিশ টেক্সট বুকস কিছু থেকে। সপ্তাহে তিনটি ক্লাস হবে, রাত 9টায় শুরু হবে ক্লাস। সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে। আচ্ছা, তো এখন আমরা মূলত পড়াশোনা শুরু করি। তো প্রথমে হয়তো বা যারা একটু পড়াশোনা পারেন তাদের একটু বোরিং লাগবে, কারণ একবারে 0 থেকে শুরু করতেছি তো এই জন্য। ঠিক আছে, এই জন্য একটু বোরিং লাগতে পারে, কিন্তু আশা করি একটু হইলেও শিখতে পারবেন। অনেক কিছু হয়তো বা নতুনও থাকতে পারে আপনি পারেন না। তো আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আর খাতা কলম রাখবেন অবশ্যই, সাথে সাথে লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এমসিকিউগুলা হয়ে যাবে এবং রিটেনের জন্য হয়ে যাবে। বিপিএসসির মধ্যে যে সকল প্রশ্ন আসে ওইগুলারও কিন্তু আমরা টার্গেট করে আগাই। ঠিক আছে, বুয়েট প্যাটার্ন তো আসেই, সাথে বিপিএসসির মধ্যে যেগুলো আসে ওইগুলোরও টার্গেট করি কিন্তু আমরা। হ্যাঁ, তো প্রথমে আমরা শুরু করি কারেন্ট কি। কারেন্ট কি
কারেন্ট কি যদি আমরা বলি, তো আমরা সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে হচ্ছে যে ইলেকট্রন প্রবাহের হারকে আমরা কারেন্ট বলি। কি? ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, বা আমরা বলি কারেন্ট বলে। আচ্ছা, তো এই যে দেখেন ইলেকট্রন কি একটা চার্জ, আর প্রবাহের হার যেখানে থাকবে একটা টাইমের বিষয় থাকবে, তাহলে কারেন্ট কিন্তু আমরা কি দিয়ে প্রকাশ করি? কারেন্ট আমরা আই দিয়ে প্রকাশ করি। কারেন্ট হচ্ছে যে এই নর্মাল কথা থেকে আমরা পাই চার্জ বাই সময়। ঠিক আছে, চার্জ আমরা কিউ দ্বারা প্রকাশ করি আর টাইম হচ্ছে টি দ্বারা প্রকাশ করি। তাহলে কারেন্টের একক হচ্ছে কুলম্ব বাই সময়, কুলম্ব বাই সময়। আরেকটা একক আছে আমরা জানি, আরেকটা কি একক আছে কারেন্টের? এম্পিয়ার। ঠিক আছে, তো কারেন্টের ওহমের সূত্র দিয়ে থেকে আমরা কি পাই? একটা সূত্র পাই। কারেন্টের সূত্র হচ্ছে যে, একটু লেখার চেষ্টা করি, কিউ বাই টি। আরেকটা হচ্ছে যদি চার্জের পরিমাণ এবং টাইমের পরিমাণ খুব ক্ষুদ্র হয়, যেটা আমরা এসি সার্কিটে বেশি ব্যবহার করব, ডি কিউ বাই ডিটি। আবার ওহমের সূত্র থেকে কি পাই? বি বাই আর। কারেন্টের এই সূত্রগুলো আছে। আর একক তো বুঝলামই, দুইটা একক, একটা হচ্ছে কুলম্ব বাই সময়, আর একটা হচ্ছে এম্পিয়ার। ঠিক আছে, তো আমরা নর্মালি কোনটা ইউজ করি? নর্মালি আমরা এম্পিয়ারটা ইউজ করি। আর এইখানে আশা করি এটুকু বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা কারেন্টের দিক নিয়ে একটু পড়াশোনা করব। কারেন্টের দিক আমরা একটা সার্কিট আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমার একটা সোর্স। ঠিক আছে, সোর্সের সাথে আমার একটা লোড সংযুক্ত আছে মনে করি। হ্যাঁ, তো এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কারেন্ট কি করে? এইখান থেকে বের হইয়া এদিক দিয়ে যায়, লোডে ঢুকে, তারপর কি হয়? লোড থেকে বের হয়ে আবার কি হয়? যে নেগেটিভ প্রান্ত দিয়ে সোর্সে ঢুকে যায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের লোড। ঠিক আছে, এরকম। তাহলে কারেন্ট প্রবাহের দিক হচ্ছে যে পজিটিভ থেকে নেগেটিভ। আর আমাদের ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে কারেন্ট প্রবাহের উল্টার দিক। নেগেটিভ থেকে পজিটিভ। ঠিক আছে, তো এইগুলা বেসিক বিষয় হয়তো আপনারা জানেন, তারপরও আলোচনা করতেছি যাতে আপনাদের মনে থাকে, স্মরণ হয়। আচ্ছা, এখন আমরা পড়ব কারেন্ট কয় প্রকার। ও কি কি? ঠিক আছে, তো কি কি? তো কারেন্ট আমরা জানি দুই প্রকার। একটা হচ্ছে যে এসি কারেন্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আরেকটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আরেকটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। আছে, তো এসি কারেন্ট একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। এসি কারেন্ট আমরা তো গ্রাফ সবাই জানি, গ্রাফ তো আঁকতে পারি সবাই। আচ্ছা, গ্রাফের কি থাকে? দুইটা অক্ষ থাকে, একটা থাকে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তো আমি এটা
এটা x অক্ষ আঁকলাম একটা, আরেকটা y অক্ষ আঁকলাম। ঠিক আছে, একটা x অক্ষ আঁকলাম, একটা y অক্ষ আঁকলাম। আমি এইখানে কারেন্ট দিলাম, y অক্ষ বরাবর কারেন্ট দিলাম I, আর x অক্ষ বরাবর আমি টাইম দিলাম সময়। এইখানে সময়ের সাথে সাথে যদি আমার মানের পরিবর্তন হয়, এটা হচ্ছে যে এসি কারেন্ট। ঠিক আছে, অল্টারনেটিভ কারেন্ট। এটা আমাদের অল্টারনেটিভ কারেন্ট যদি সময়ের সাথে সাথে মানের পরিবর্তন হয়। আর এখন ডিসি দেখার চেষ্টা করি। ডিসির মধ্যে কি হয় আমরা দেখি। ডিসির মধ্যে x অক্ষ নিলাম, একটা অক্ষ নিলাম। হ্যাঁ, তো এখানে আমরা কারেন্ট নিলাম, x অক্ষ বরাবর আমরা টাইম নিলাম। তো সময়ের সাথে সাথে যদি কারেন্টের মান মানে অ্যামপ্লিটিউড পরিবর্তন না হয়, তাহলে এটা হচ্ছে ডিসি কারেন্ট। এটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে, এখন আমরা ভোল্টেজ দেখার চেষ্টা করব। ভোল্টেজ, তো একটা নতুন পেজ নিয়ে নিই। আমরা এখন দেখব ভোল্টেজ। ভোল্টেজ যদি ভোল্টেজ কোনো পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করার জন্য যে চাপ প্রয়োগ করা হয় তাকে ভোল্টেজ বলে। মানে মুক্ত ইলেকট্রনগুলোকে স্থানান্তর করার লাগে যে চাপ দেয়, ওইটা হচ্ছে যে ভোল্টেজ। তো ভোল্টেজ আমরা পরিমাপ করি ভোল্ট মিটার দিয়ে। একক হচ্ছে ভোল্ট, প্রকাশ করি প্রতীক যদি বলি, প্রতীক হচ্ছে বি। আর আমরা আশা করি ভোল্টেজ। এখন আমরা একটু রেজিস্ট্যান্স সম্পর্কে, এগুলো আপনারা জানেন, তারপরও একটু বললাম। তারপরে এখন আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে একটু জানার চেষ্টা করব। রেজিস্ট্যান্স হচ্ছে এটা যদি আমার একটা পরিবাহী হয়, এটার মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়, তখন কিন্তু এই কারেন্টের ফ্লো হওয়ার সময় একটা বাধা অনুভব করে। এই বাধাকে আমরা রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্স আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এই পরিবাহীর যে ধর্মের জন্য কারেন্ট প্রবাহে বাধা পাই, ওইটাই আমরা ওই ধর্মটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তাহলে যদি বিভিন্ন ধরনের পদার্থের পরিবাহী থাকে, তাহলে আমাদের বাধাও ভিন্ন ধরনের হবে। আমাদের কিন্তু সব কন্ডাক্টরের বাধা একই রকম না। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স আবার তিন প্রকার। রেজিস্ট্যান্স তিন প্রকার একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, নতুন একটা পেজ নিয়ে নিই। রেজিস্ট্যান্স তিন প্রকার। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথমে হচ্ছে যে লো রেজিস্ট্যান্স।
পরে হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স, পরে হচ্ছে 3 হচ্ছে হাই রেজিস্ট্যান্স। তো লো রেজিস্ট্যান্স সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে কীরকম, এই রেজিস্ট্যান্সের মান সবসময় কি হবে, একের থেকে ছোটো হবে অথবা একের সমান হবে, এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স। যদি আর এর মান কি হয়, 1 থেকে বড় হয়ে যায় এবং 1 মেগা ওহমের থেকে ছোট হয় আর কি, এখানে ওহম হবে 1 ওহম হবে, তো এখানে ওহম হবে। যদি ওহমের থেকে ছোট হয় এটা হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স। আর যদি হাই রেজিস্ট্যান্স হচ্ছে যদি আর এর মানটা, যদি আমাদের আর এর মানটা এই আরটা, এই আর এর মান যদি 1 মেগা ওহম 1 মেগা ওহমের চেয়ে বেশি হয় তাহলে এটা হচ্ছে যে হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স আরও দুই ধরনের হয়, রেজিস্ট্যান্স দুই ধরনের হয়, একটা হচ্ছে এসি, আরেকটা এসির ক্ষেত্রে হয়, আরেকটা হচ্ছে ডিসির ক্ষেত্রে হয়। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি। তো একটা হচ্ছে যে ওহমিক রেজিস্ট্যান্স, ওহমিক রেজিস্ট্যান্স। দুই হচ্ছে যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে। ওহমিক রেজিস্ট্যান্স হচ্ছে যে এটা হয় কোথায়, ডিসি সার্কিটে হয়। রোধের জন্য যে বাধাটা হয় এটা হচ্ছে যে রেজিস্টিভ বাধা, যেটা এটা হচ্ছে যে ওহমিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর ইফেক্টিভ রেজিস্ট্যান্স সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। ইফেক্টিভ রেজিস্ট্যান্স হয় এসি সার্কিটে, এসি সার্কিট হয় এসি সার্কিটে, হ্যাঁ। এই ইফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে যে ওহমিক বাধা, যেটা ওহমিক বাধা প্লাস হবে এডি স্ক্রিন ইফেক্টের কারণে যে বাধাটা হয়, স্ক্রিন ইফেক্টের জন্য, ইফেক্টের জন্য যে বাধাটা হয়, প্লাস হচ্ছে যে এডি কারেন্ট লসের জন্য, এডি কারেন্টের জন্য যে বাধাটা হয়, এডি কারেন্ট লস এর জন্য যে বাধা হয়, প্লাস এডি কারেন্ট লস, একটু মুছাই দিই এখানে, এডি কারেন্ট লসের জন্য যে বাধা হয়, প্লাস ড্রাই ইলেকট্রিকের জন্য যে লসটা হয়, প্লাস হচ্ছে ড্রাই ইলেকট্রিকের জন্য যে বাধাটা হয়, এটা হচ্ছে যে আমাদের ইফেক্টিভ রেজিস্ট্যান্স। তারপর কি দেখা যায়, সার্কিট এর কম্পোনেন্ট কত প্রকার ও কি কি। সার্কিট এর কম্পোনেন্ট কত প্রকার ও কি কি। সার্কিটের কম্পোনেন্ট কত প্রকার ও কি কি আমরা এটা দেখব। তো কম্পোনেন্ট দুই প্রকার,
কম্পোনেন্ট দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর একটা হচ্ছে যে প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে কি কি আছে? অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে আচ্ছা, অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে আছে যে ডায়োড, ট্রানজিস্টর, তারপর আইসি, ফ্যাট, তারপর কি আছে? তারপর আছে এলইডি, তারপর আরো এটসেট্রা আছে। ঠিক আছে, আর এখন প্যাসিভ কম্পোনেন্টটা একটু বোঝার চেষ্টা করি। প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে আছে রেজিস্টর, ইন্ডাক্টর, তারপর ক্যাপাসিটর, এইগুলাই আছে আমাদের। তো এখন প্যাসিভ কম্পোনেন্ট আগে একটু বুঝি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে বাহ্যিক সোর্সের প্রয়োজন হয় না, বাহ্যিক কোনো অ্যাক্টিভ করতে বাহ্যিক কোনো সোর্সের প্রয়োজন হয় না। সোর্স প্রয়োজন হয় না। আর অ্যাক্টিভের মধ্যে কি সোর্স প্রয়োজন হয়, এটার মধ্যে সোর্স প্রয়োজন হয়, অ্যাক্টিভের মধ্যে প্রয়োজন হয়। যদি আরো বুঝতে চাই তাহলে যে ট্রানজিস্টর, ডায়োড, এইগুলারে কি করা লাগে? ট্রানজিস্টরে কি করা লাগে? বায়াস করা লাগে। এটা কি আমরা বাহ্যিক সোর্স ইউজ করি, এই জন্য এটা অ্যাক্টিভ। আবার একটু বলি, অ্যাক্টিভের মধ্যে বাহ্যিক সোর্স প্রয়োজন হয়, আর প্যাসিভের মধ্যে বাহ্যিক সোর্স প্রয়োজন হয় না। এটা কি বাহ্যিক? আচ্ছা, একটু বাহ্যিক লিখে দিই। বাহ্যিক সোর্স প্রয়োজন হয় না, একটার মধ্যে প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমরা সার্কিট প্যারামিটার পড়ব। সার্কিট প্যারামিটার কি, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ইলেকট্রিক্যাল সার্কিটে যে সকল এলিমেন্ট ব্যবহার করি ওই সবগুলাই কি আমাদের সার্কিট প্যারামিটার। তো সার্কিট প্যারামিটার কি কি আমরা ব্যবহার করি একটু লেখার চেষ্টা করি। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, তারপরে হচ্ছে যে ক্যাপাসিটর। সার্কিট প্যারামিটার যে সকল এলিমেন্ট আমরা কি করি সার্কিটে ব্যবহার করি ওইগুলোই সার্কিট প্যারামিটার। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আমরা একটি আদর্শ বর্তনী দেখার চেষ্টা করব। আদর্শ বর্তনী,
আদর্শ বর্তনী দেখার চেষ্টা করব। আদর্শ বর্তনী তো আমরা একটা সার্কিট আঁকার চেষ্টা করি। এটা একটা সোর্স দিলাম, তারপর একটা ফিউজ দেওয়ার চেষ্টা করি, ফিউজটা এরকম হয়। তারপর একটা সুইচ দেওয়ার চেষ্টা করি, সুইচটা দিলাম। তারপর একটা লোড দেওয়ার চেষ্টা করি, একটা লোড দিলাম। তারপর কানেক্ট করে দিলাম। হ্যাঁ, এখানে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে সুইচ, সুইচ, এটা হচ্ছে লোড। আমরা যে কানেক্ট করলাম সবগুলো কি কন্ডাক্টর, মানে তার। তো কয়টা হইল বর্তনী? আদর্শ বর্তনীর 5টা অংশ থাকে। এটা হচ্ছে 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ, 4 নম্বর অংশ, 5 নম্বর অংশ। এই আদর্শ বর্তনীর 5টা অংশ থাকে। তাপমাত্রা সহগ। তো তাপমাত্রা সহগ ওইগুলো অবশ্যই আছে। তাপমাত্রা সহগ হচ্ছে যে পজিটিভ, 2 প্রকার। একটা হচ্ছে যে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি পাইলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। তাপমাত্রা টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে? আরও বাড়বে। আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে যে টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে? হ্রাস পাবে। এটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তারপর এখন আমরা সিরিজ সার্কিট দেখার চেষ্টা করি। সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে। সিরিজ সার্কিট তো সিরিজ সার্কিট, আমরা একটা সিরিজ সার্কিট আঁকার চেষ্টা করি। সিরিজ সার্কিট যদি আঁকার চেষ্টা করি, তো প্রথমে আমি একটা রেজিস্টর নিলাম, তারপর এখানে আরেকটা রেজিস্টর নিলাম, তারপর আরেকটা রেজিস্টর নিলাম, তারপর নিচে দিয়া একটা সোর্স কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তো নামকরণ করি। এটা R1 ধরি রেজিস্টর, এটা R2, এটা R3 রেজিস্টর। হ্যাঁ, তো লোড থেকে মনে করি যে এই কারেন্টটা বের হয়, লোড থেকে আই কারেন্টটা বের হয়, লোড থেকে আই কারেন্ট বের হয়। এটা হচ্ছে যে B1, মানে R1 এর আর যে ভোল্টেজটা ওটা হচ্ছে B1, আর 2 এর আর যেটা B2, আরেকটা যেটা B3। এখন এইখান থেকে যে কারেন্টটা আবার কি R1 এর ভিতরে যে কারেন্টটা ঢুকে এটা হচ্ছে যে I1, আর 2 এর মধ্যে যে কারেন্টটা ঢুকে ওইটা হচ্ছে I2, আর 3 এর মধ্যে যে কারেন্টটা ঢুকে এটা হচ্ছে আমাদের I3। এখন কিছু বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি। বৈশিষ্ট্য কম, এখানে আমাদের দেখতেছি যে সোর্স থেকে যে কারেন্টটা আছে বের হয়, ওইটা কি হয়? আবার R1 এর মধ্যে ঢুকে, আবার কি হয়? R1 থেকে আবার R2 এর মধ্যে ঢুকে, আবার R3 এর মধ্যে ঢুকে। তার মানে দেখতেছি যে কারেন্ট সবগুলা কি সমান।
এক নাম্বার বৈশিষ্ট্য কি পাইলাম, যে সাপ্লাই থেকে যে কারেন্টটা বের হইতেছে আইএস, এটা আচ্ছা আইএস দেই, এইখানেও আইএস দিয়ে দিই একটা। আইএস ইকুয়াল টু হচ্ছে যে I1 সমান I2 সমান I3। তার মানে আমার সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে ওইটাই আবার কি হইতেছে, 1 এর মধ্যে ঢুকতেছে, 2 এর মধ্যে ঢুকতেছে, তারপর 3 এর মধ্যে ঢুকতেছে, আবার লোডে ফিরে আসতেছে। তারপর 2 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে যাই। এখানে আমাদের যে টোটাল ভোল্টেজ আছে, সোর্সে যে টোটাল ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা কি হয়ে যাইতেছে, প্রতি লোডে বন্টন হয়ে যাইতেছে, ভাগ হয়ে যাইতেছে। তার মানে আমাদের টোটাল ভোল্টেজটা হচ্ছে, টোটাল ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে B1 প্লাস B2 প্লাস B3। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য। তো এখন রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কি হবে, RT ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এখন আমরা এটা কিভাবে লিখলাম, ঠিক আছে, এটা একটু প্রমাণ করা যায়, আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি এটা। তো আমরা এই যে এইখান থেকে মূলত টাইপ করব আচ্ছা একটু এখান থেকে আমরা মূলত টাইপ করব। আমরা তো এই জিনিসটা জানি, বিটি ইকুয়াল টু হচ্ছে B1 প্লাস B2 প্লাস B3। হ্যাঁ, তো বিটি ইকুয়াল টু কি লেখা যায়, ওহমের যে সূত্র আছে, বি ইকুয়াল টু আই আর, এখানে আইটি হবে, আরটি হবে I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3। ঠিক আছে, তো একটু উপরে যাই। এখন আইটি লিখতে পারি আর কি, আইটি আরটি ইকুয়াল টু, এখানে আমরা একটু দেখি, এখানে সিরিজ সার্কিটের কি ছিল, সবগুলা কারেন্ট সমান ছিল এখানে বৈশিষ্ট্যগুলা। তো এই লাইনে আমরা ইউজ করব, এই কারেন্টগুলা সবগুলা সমান লিখে ফেলবো। তো ওই কারেন্টগুলার নাম দিব আই, সবগুলোর কারেন্টের নাম কি দিব, আই কারেন্ট দিব। ঠিক আছে, সবগুলো কারেন্টের নাম এখন আই দিব আর কি। তো এই কারেন্টের নাম চেঞ্জ করে ফেলবো, এই কারেন্টের নাম চেঞ্জ করে ফেলবো, এই কারেন্টের নাম চেঞ্জ করে ফেলবো। তাহলে সবগুলা কারেন্ট আমি এখানে যেহেতু আইটি লিখছি, আইটি দিই, আইটি R1 প্লাস আইটি R2 আইটি R3। তারপর লেখা যায় আইটি আরটি ইকুয়াল টু, এখানে যে সবগুলা আই কমন নেওয়া যায়, সবগুলো আই যদি কমন নেই তাহলে এরকম হয় R1 প্লাস R2 প্লাস R3। তারপর লেখা যায় এখানে এই আই টি আর এই আইটি কাটা যায়, তারপর RT ইকুয়াল টু হয় R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, এটাই আমরা লিখলাম, এটা একটু প্রমাণ করে দিলাম। এটা আপনারা চাইলেও প্রমাণ করতে পারবেন। তো আরেকটা বিষয় খেয়াল করি আমরা, এখানে 3টা বিষয় লিখছি না, আরেকটা বৈশিষ্ট্য লিখি। এখানে কি হয়, ভোল্টেজ ভাগ হয়, কি হয়, ভোল্টেজ ভাগ হয়। চান একটু লিখি, এখানে কি হয়, ভোল্টেজ ভাগ হয়। হচ্ছে ভোল্টেজ ভাগ হয়।
তাহলে আমরা এইখানে কি করি, যখন সিরিজে ভোল্টেজ ভাগ হয় তখন B1 বের করার জন্য ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, B2 বের করার জন্য ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, B3 বের করার জন্য ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি। তো ভোল্টেজ ডিভাইডার রুলটা দেখার চেষ্টা করি। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুলটা একটু ছোট করে নিই। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল কি একটু দেখে নিই। ভোল্টেজ ডিভাইডার রুলের মধ্যে আমরা কি জানি, ভোল্টেজ ডিভাইডার রুল আমরা কি পড়ছিলাম, একটু এমনি লিখি, B1 ইকুয়াল টু হচ্ছে, যদি নিচে হচ্ছে যে যদি জয়টা রেজিস্টার সিরিজে থাকবে ওইটা রেজিস্টারের যোগফল R1 প্লাস R2 প্লাস R3। এখানে আমাদের 3টা রেজিস্টার আছে, 3টার যোগফল, আর উপরে হচ্ছে যে মোট কারেন্ট, টোটাল কারেন্ট আর ইন্টু উক্ত রেজিস্ট্যান্স B1 বের করতেছে না, এখানে R1 হবে। তারপর B2 হচ্ছে যে IT ইন্টু R2 বাই R1 প্লাস R2 প্লাস R3 IT ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। এখন আমরা এই সূত্রটা প্রমাণ দেখব, ঠিক আছে? এটা তো আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল, কিন্তু এটা কিভাবে আসে ওইটা আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা এই প্রমাণটা দেখার জন্য আমাদের এই ফিগারটা একটু মাথায় রাখা লাগবে। এইখানে যে ফিগারটা আছে, মানে সার্কিটটা আছে আর কি, এটা একটু মাথায় রাখা লাগবে, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে একটু লেখার চেষ্টা করি। তো আমরা এইখান থেকে তো এই বৈশিষ্ট্যগুলো পাইছি, কি হলো, RT ইকুয়াল টু কি R1 প্লাস R2 প্লাস R3, এই বৈশিষ্ট্যগুলো আমরা পাইছি। তারপর আমরা IT ইকুয়াল টু কিন্তু এটা লিখতে পারি, IT ইকুয়াল টু VT বাই R1 প্লাস R2 প্লাস R3, এটা লিখতে পারি। তারপর হচ্ছে যে V1, মানে এই যে এই V1টা, এই V1 সমান লিখতে পারি I1 R1। এইখানে যেহেতু কারেন্ট সমান, এই বৈশিষ্ট্য তো আমরা পড়ছি যে এখানে সবগুলো কারেন্ট সমান, এই যে এখানে তো আমরা পড়ছি যে কারেন্টগুলো সমান। তো এখানে এই বৈশিষ্ট্যটাই অ্যাপ্লাই করে লিখতে পারি IT R1। তো এই যে ITটা উপরে যে ITটা লিখলাম ওইটা না বসায় দিই, IT সমান আমরা লিখতে পারি BT বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু হচ্ছে যে R1। তাহলে B1 সমান এটা, এটুকু পর্যন্তই আসলাম আমরা, ঠিক আছে? তো
এটাই মূলত আমাদের যে প্রমাণ, এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে ভোল্টেজ ডিভাইডারের রুল। তো আমরা এটা B1 লিখছি, চাইলে আমরা এরকমভাবে B2 B2 B3 বের করতে পারি। তো আপনারা একটু B1 এর এরকমভাবে প্রমাণ করবেন, B3 এর জন্য এরকমভাবে প্রমাণ করবেন। ঠিক আছে, আচ্ছা এখন এই পর্যায়ে আমরা দেখব প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য হবে তো আমরা প্রথমে একটা প্যারালাল সার্কিট আঁকা নেওয়ার চেষ্টা করি। একটা সোর্স নিলাম, আচ্ছা একটা রেজিস্টর নিলাম, তারপর আরেকটা রেজিস্টর নিলাম। ঠিক আছে, এখানে সোর্সের জন্য আর যে ভোল্টেজটা আছে আমি ধরলাম বিটি, তারপর সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে আইটি ধরলাম, তারপর এখানে রেজিস্টরের নাম ধরলাম R1 R2 R3। আচ্ছা I1 I2 I3, এটা হচ্ছে I। তো এই R1 এর আরআরই ধরলাম V1 ভোল্টেজ আছে, R2 এর আরআরই V2, R3 এর আরআরই V3 ভোল্টেজ আছে। তো এখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। এক নম্বর বৈশিষ্ট্য যে আমাদের যে এই টার্মিনাল ভোল্টেজ আছে, টার্মিনাল ভোল্টেজ মানে সোর্সের যে ভোল্টেজটা আছে এটার আর সবগুলা, এটার ভোল্টেজ যা, এই R1 এর ভোল্টেজও তা, R2 এর ভোল্টেজও তা, R3 এর ভোল্টেজও তা। এই সংজ্ঞা টঙ্গা একটু বইয়ে দেখে নেবেন। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো একটু দেখায় দিই। তাহলে আমরা লিখতে পারি BT সমান B1 সমান B2 সমান B3, একটা বৈশিষ্ট্য পাইলাম। তারপর টোটাল কারেন্টটা একটু দেখেন, এইখানে কারেন্ট আইটি কারেন্ট সোর্স থেকে বের হইতেছে, বের হইয়া এইখানে I1 একটা কারেন্ট চলে যাইতেছে, তারপর এইখানে একটা কারেন্ট চলে যাইতেছে। এই কারেন্টটা আবার কি হইতেছে, ভাগ হয়ে যাইতেছে। এইখানে I2 কারেন্ট যাইতেছে, তারপর এটা এদিকে চলে যাইতেছে একটা কারেন্ট। ঠিক আছে, তো এখন এই দেখেন এইখান থেকে আসি, লাস্টে থেকে আসি, তাহলে আরও ভালো বুঝবেন। I3 এবং I2 যদি যোগ করি তাহলে এইখানের একটা কারেন্ট পাবো, ধরলাম আমি I, এই I আর এই I1 যোগ করলে কি পাবো, IT। সুতরাং I এর জায়গায় কি লিখব, I প্লাস I, আর I সমান কি জানি আমরা, I2 প্লাস I3, মানে জানি বলতে একটু আগে দেখলাম আর কি, I সমান I2 প্লাস IT। সুতরাং আমরা লিখতে পারি IT ইকুয়াল টু I1 প্লাস I, আর ওই I এর সমান আমরা কি ধরছিলাম, I1, I এর জায়গায় লিখব I2 প্লাস I3। এটুকু তো বুঝতে পারলাম। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য দেখার চেষ্টা করি। 3 নম্বরে যে বৈশিষ্ট্য আছে ওইটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, আমরা জানি 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, এরকম কিন্তু আমরা এটা কিন্তু প্রমাণ করতে পারি। ঠিক আছে, এই প্রমাণটাই এখন আমরা করার চেষ্টা করব। আচ্ছা, প্রমাণটা করব। আরেকটা আছে বৈশিষ্ট্য, ওইটা একটু লেখা নেই এখানে। 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, এখানে কি হয় একটু দেখি। এখানে কি হয়, এইখানে
কি হয়, এইখানে কারেন্টটা ভাগ হইতেছে, আমাদের কারেন্টটা ভাগ হইতেছে, এইখানে কারেন্টটা যায় ভাগ হইতেছে, তারপর এইখানে আবার ভাগ হইতেছে। তো আমরা প্যারালাল সার্কিটে কি বলবো, কারেন্ট ভাগ হয়। প্যারালাল সার্কিট লিখবো কারেন্ট ভাগ হয়, কারেন্ট ভাগ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। আচ্ছা, এই প্রমাণটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, এই প্রমাণটা কিভাবে এটুকু প্রমাণ করা যায়। আচ্ছা, আমরা তো উপরে একটা জিনিস পাইছিলাম না, আইটি সমান I1 প্লাস I2 প্লাস I3। হ্যাঁ, এই জিনিসটাই এখানে লিখলাম। আইটি সমান প্যারালাল সার্কিটে I1 প্লাস I2 প্লাস I3। সুন্দর হয় না কেন? আচ্ছা, তো আর এর আই ইকুয়াল টু আমরা কি জানি, বিটি বাই আরটি। ওহমের সূত্র অনুসারে বি বাই R1 প্লাস বি বাই R2 বি বাই R3 এরকম ভাবে লিখতে পারতেছি। হ্যাঁ, তো এখন এই যে এখানে V1 লিখি নাই, এখানে V2 লিখি নাই, এখানে V3 লিখি নাই, কারণ হচ্ছে এইখানে তো আমাদের প্যারালাল সার্কিট না এটা। এই প্যারালাল সার্কিটে কি আমরা জানি ভোল্টেজ সমান বিটি সমান V1 V2 V3, মানে প্যারালাল সার্কিটে কি থাকে, আমাদের ভোল্টেজ সমান থাকে, এই জন্য লিখি নাই। তারপর এই বিটাকে চেঞ্জ করে আমরা বি লিখবো, শুধু বি লিখবো, শুধু বি লিখলাম আরটি। তারপর এইখানে সবগুলা বিরে কমন নেই, সবগুলা বিরে আমরা কমন নিব। সবগুলা ভিড়ে যদি আমরা কমন নেই তাহলে 1/R1 থাকে, প্লাস 1/R2 থাকে, প্লাস 1/R3 থাকে। তাহলে এখন লিখতে পারি এবি আর এবি কাটাকাটি যদি যায় তাহলে লিখতে পারি 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন মাইক্রোফোনটা অন করে। ঠিক আছে, তো এটা তো আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ ছিল ওটা করে ফেললাম। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস আমরা প্রমাণ করতে পারি। আরেকটা জিনিস কি প্রমাণ করতে পারি, এটা হচ্ছে যে 4 নাম্বার যে বৈশিষ্ট্য, 4 নাম্বার কি বৈশিষ্ট্যটা পড়ছিলাম আমরা, এইখানে কারেন্ট ভাগ হয়, প্যারালালে কারেন্ট ভাগ হয় না, এই বিষয়টা তো আমরা দেখছিলাম যে কারেন্ট ভাগ হয়। এই জন্য আমরা কারেন্ট ডিভাইডার রুল তো জানি, কারেন্ট ডিভাইডারের সূত্র কি জানি আমরা, এইখানে লিখি কারেন্ট ডিভাইডারের যে সূত্র আমরা কি জানি, এইখানে আমরা জানি I1 ইকুয়াল টু টোটাল রেজিস্ট্যান্স ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো আমি বিপরীত শাখার রেজিস্ট্যান্স লেখা লাগবে আমার। এখানে তো আমার দুইটা রেজিস্টর আছে, দুইটা রেজিস্টরটাকে আমার একটা রেজিস্টর কল্পনা করা লাগবে। তো R2 প্যারালাল R3 দুইটার একটা মানায় ফেলছি, আর এখানে কি R1 প্লাস আরেকটা যে শাখা, ওই দুইটা শাখা আছে কিন্তু ওই দুইটা শাখারে আমরা একটা শাখা মানায় ফেলবো, R2 প্যারালাল R3। এরকমভাবে আমরা কি লিখতে পারি, লিখি IT ইন্টু R1 প্যারালাল R3 বাই হচ্ছে যে R2 প্লাস R1 প্যারালাল R3, পরে I2 এখানে এরকম লেখা যায় IT ইন্টু মানে I3 লিখবো আর কি, তাহলে R1 প্যারালাল R2 ছিল, পরে R3 প্লাস হচ্ছে যে
R1 প্যারালাল R2 এটা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই কারেন্ট ডিভাইডারের যে সূত্রগুলো আছে ওইগুলো আমরা প্রমাণ করতে পারি, রুলগুলো আছে ওইগুলো আমরা প্রমাণ করতে পারি। তাহলে এখন একটু প্রমাণ করার চেষ্টা করব, এটা প্রমাণ করার চেষ্টা করব, আর বাকি দুইটা যে আছে নিজে নিজে আপনারা প্রমাণ করে ফেলবেন। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আমাকে ইনবক্স করবেন, হোমওয়ার্ক করে পরে আমাকে ইনবক্স করবেন। আচ্ছা, একটু প্রমাণ তাহলে শুরু করি। কাহিল লেগে গেছে। আচ্ছা, প্রমাণ করার জন্য দুইটা ব্রাঞ্চ এখানে, দুইটা ব্রাঞ্চের একটা প্যারালাল সার্কিট এখানে, তাহলে ইজি হবে এবং সুন্দর হবে। তাহলে এখানে আমি একটা সোর্স নিলাম, তারপর আচ্ছা, তারপর এখানে একটা রেজিস্টর নিলাম, এখানে একটা রেজিস্টর নিলাম, ঠিক আছে? তাহলে এখানে সোর্সের যে ভোল্টেজ আছে বিটি ধরলাম, এটা R1 ধরলাম, এটার আড়াআড়িতে যে ভোল্টেজটা V1 ধরলাম, এটা R2 ধরলাম, V2 ধরলাম, এটার মধ্যে I1 কারেন্ট ফ্লো হইতেছে, এটার মধ্যে I2 কারেন্ট ফ্লো হইতেছে, আর এটা থেকে কি কারেন্ট বের হইতেছে? IT কারেন্ট বের হইতেছে। তাহলে আমরা প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো একটু লেখার চেষ্টা করি। এখানে IT ইকুয়াল টু কি জানি আমরা? I1 প্লাস I2, মানে ভাগ হইতেছে এটা। তারপর আর কি, ভোল্টেজ সমান BT সমান V1 সমান V2, ঠিক আছে? এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে লাগবে। কি প্রমাণ করতেছে? কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল, হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল। তো আমরা ওই সার্কিট থেকে লিখতে পারি I1 সমান V1 ভাই R1 লিখতে পারি, ঠিক আছে? তো V1 আর কি V সমান বললাম, ঠিক আছে? তো V1 যে লেখা যেই কথা, শুধু V লেখা একই কথা, তাই এই জন্য লিখলাম। তারপর আবার কি লিখতে পারি? I2 সমান V বাই R2 লিখতে পারি। আচ্ছা, এখন আমরা কি জানি? IT সমান I1 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে? তো ওহমের সূত্র থেকে কি লেখা যায়? V1 বাই R1। তো V1 লিখলাম না, কারণ ভোল্টেজ সমান। তারপর V2 ভাই R2, V2 লিখলাম না, কারণ ভোল্টেজ সমান। তারপর V3 বাই R3 লিখলাম না, ভোল্টেজ সমান। বুঝলেন আশা করি। তারপর আমরা এখন B কমন নিতে পারি। আমরা কিন্তু এইখানে আসতেছি কি IT নিয়ে আই, এইখানে IT নিয়ে আই, ভাদের সামনে একটা, এখানে একটা IT আসবে, এখানে সামনে একটা ভা দিলাম। V ইকুয়াল টু, এখানে বিটা কমন নিলাম, তারপর আমরা লিখতে পারতেছি যে ওয়ান বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস, না, এভাবে আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা, একটু আরো ইজিভাবে করতে পারি প্রমাণটা, ঠিক আছে? আমি ইজিভাবে করি, এভাবে অনেকে বুঝবেন না, ঠিক আছে? এভাবে বুঝলে লাস্টে সময় লাগবে বেশি, কিন্তু ইজিভাবে যদি বুঝেন
তাহলে কম সময়ে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, প্রমাণটা আমি আবার প্রথম থেকে করতেছি, কারণ এটা বুঝবেন না, এটা কঠিন হয়ে যায়, একটু ক্যালকুলেশনের বিষয় থাকবে, যে ক্যালকুলেশন করে আগাইতে হবে। কিন্তু আমি এখন যেভাবে করব, ক্যালকুলেশনে তো করা লাগবে না, একটু বুঝলেই হয়ে যাবে আশা করি। আমরা দেখেন আইটি ইকুয়াল টু লিখতে পারি I1 প্লাস I2। তারপর আমরা I1 সমান কি লিখতে পারি, I1 সমান লিখতে পারি IT মাইনাস I2, লিখতে পারি না? লিখতে পারি। তারপর দেখেন আইটি রাখলাম এখানে, I1 থাক এইখানে, সামনে ভা দেই সুন্দর দেখাক। তারপর I2 ইকুয়াল টু লিখতে পারি V1 বাই R2। কারণ V1 লিখলাম কারণ V1 সমান V2, এই যে এইখানে যে বৈশিষ্ট্য আছে না, এই জন্য লিখে ফেললাম। তারপর কি লিখতে পারি, I1 সমান IT মাইনাস I1 R1 বাই R2, ঠিক আছে, এটুকু তো লেখা যায়। তারপর কি করব, লসাগু নেওয়া যায় তাদের মধ্যে, I1 সমান লসাগু নেই R2, যদি লসাগু নেই এখানে হবে IT ইন্টু R2 মাইনাস হচ্ছে যে I1 R1, ঠিক আছে। I2 I2 লিখলাম কেন, আহারে। তারপর কি লেখা যায়, এখানে আর গুণন দিই, I1 এবং R2 গুণ করে দিই, I1 R2 গুণ করে দিলে কি হয়, I1 না IT, এটা IT R2 থাকে মাইনাস I1 R1 থাকে, ঠিক আছে। তো এখন I1 গুলারে এক সাইডে নিয়ে আসার চেষ্টা করি, I1 R2 থাকলো, তারপরে এইখানে একটু এই যে এটারে এই সাইডে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল I1 R1, এদিকে আইসা প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু কি IT R2। এটুকু তো আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তারপর কি লেখা যায়, তারপর আমরা এখানে I1টা কমন নেওয়া যায়, I1 কমন নিলাম, তারপর R1 প্লাস R2 থাকে, মানে আমরা একটু সুন্দর করে লিখলাম, R1টা আগে লিখলাম, R2টা পরে লিখলাম, ঠিক আছে। তারপর এখানে কি IT ইন্টু R2, তারপর আমরা I1 ইকুয়াল টু লিখতে পারি IT ইন্টু R2 বাই R1 প্লাস R2। সুতরাং আচ্ছা, এইটুকু পর্যন্তই আমরা, এটাই হচ্ছে যে আমাদের মূলত প্রমাণ। তো এটা I1 যেভাবে লিখছি না, ওইভাবে মানে যেভাবে প্রমাণ করছি এভাবে I2 প্রমাণ করা যায়। I2 প্রমাণ করবেন নিজেরা, হোমওয়ার্ক থাকলো। I3 প্রমাণ করা যায় নিজেরা, হোমওয়ার্ক থাকলেও হোমওয়ার্ক করে ফেলবেন, ঠিক আছে। তো আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো দেখে ফেললাম। তো একটা নতুন পেজ নেই, তো যারা ভর্তি হন নাই তারা শীঘ্রই ভর্তি হয়ে যাবেন। তো আমাদের এটা ছিল প্রথম ক্লাস, হ্যাঁ। তো দ্বিতীয় ক্লাসটা আমরা রেকর্ড দিব, দ্বিতীয় ক্লাসটা কি রেকর্ড দিব, আর দ্বিতীয় ক্লাস রেকর্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। আর তৃতীয় ক্লাস থেকে যারা ক্লাস করবেন অবশ্যই পেমেন্ট ভর্তি হইতে হবে, ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলা করতে পারবেন। আর সবাই তো শুধু রেকর্ড ক্লাস করতে চান, লাইভে সংযুক্ত থাকেন না। লাইভে সংযুক্ত থাকলে
মাথার মধ্যে বেশি ঢুকবে এবং খুব ইফেক্টিভ হবে। তো এই জন্য সবাই একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন লাইভে। রেকর্ড ক্লাস তো দিবই, কিন্তু তার সাথে আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলোতেও, ঠিক আছে? তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, যে কয়জনই ছিলেন লাস্ট পর্যন্ত। কিন্তু সবাই থাকলে ভালো লাগতো আর কি, সবাই থাকেন না। আচ্ছা, সর্বোপরি ধন্যবাদ।